হাই, এএনএম জিএনএম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ? অ্যাকচুয়ালি কি বলতো, এএনএম জিএনএম পরীক্ষাটা আছে না, এটা খুব টাফ একটা পরীক্ষা। তোমাকে ঘন্টার পর ঘন্টা বসে পড়তে হবে, তারপরেও যে সিলেকশন হবে এটার কিন্তু কোনো সিওরিটি নেই। আচ্ছা, এরকম কথা যদি তোমাকে কেউ বলে, এ সমস্ত কথায় 1%ও বিশ্বাস করার প্রয়োজন নেই। কারণ এই এএনএম জিএনএম জার্নিটা তোমার লাইফের বেস্ট একটা জার্নি হতে পারে, কিন্তু কিভাবে? ঠিক আছে, এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো তোমাদের কিছু মিস্টেক অ্যাভয়েড করতে হবে, এবং তুমি যে স্বপ্নটা দেখছো যে তুমি একটা নার্স হবে, পরীক্ষা ক্র্যাক করবে, নার্স হবে, তারপর নিজের পায়ে দাঁড়াবে, এই স্বপ্নটা না পূরণ হতে পারে, কিন্তু তার জন্য কিছু ভুল আছে যেগুলোকে অ্যাভয়েড করতে হবে। তার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলোকে মেনে চলতে হবে। কিভাবে পড়তে হবে, কি পড়বে, কতক্ষণ পড়বে, এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের মাথায় ঘুরছে আমি জানি। তো এই সমস্ত প্রশ্ন তোমরা মাথা থেকে একদম বের করে দাও এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অ্যাকচুয়ালি কোন পথে গেলে তোমাদের যে স্বপ্নটা আছে সেটা পূরণ করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমার নাম রেজাউল করিম এবং ক্র্যাক ভিশন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমি শুরু করতে চাইবো একটা ছোট্ট একটা গল্প দিয়ে। দুই বান্ধবী, একজন হচ্ছে রিনা, একজন হচ্ছে টিনা। এই দুজনের গল্পটা আমি তোমাদের একটু বলতে চাই। দুজন একটা কোচিংয়ে পড়তো, সেম ক্লাস করতো, সেম তারা বই ফলো করতো। রিনাও কিন্তু 8 ঘন্টা পড়তো এবং টিনাও সেমভাবে কিন্তু 8 ঘন্টা পড়তো। কিন্তু যেদিন রেজাল্ট বেরোলো সেদিন আমরা দেখলাম যে একজন যে রিনা আছে সেই সিলেক্ট হতে পারলো না এবং টিনা সিলেক্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি কী স্ট্র্যাটেজি টিনা ফলো করেছিল যে সে সিলেক্ট হতে পেরেছিল, এবং রিনা কী এমন ভুল করেছিল তার জন্য তার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা পূরণ হয়নি। তো চলো সেই জিনিসগুলো আমরা একে একে দেখব। প্রথমত দেখো, উইনিং মেন্টালিটি থাকতে হবে। তোমার মেন্টালিটি ডিসাইড করবে তুমি কি করবে। তোমাকে ডে 1 থেকে ভাবতে হবে যে তুমি সিলেক্ট হবেই হবে। তোমাকে নিজেকে মোটিভেট করতে হবে। কারো কথাতে কোনো কান দিয়ে কোনো লাভ নেই। তোমাকে 100 জন কথা শোনাতে পারে যে না তোর হবে না, অনেক টাফনেস আছে, অনেক ডিফিকাল্টি ফেস করবি, এখানে তুই কিন্তু করতে পারবি না। কিন্তু তোমাদের এই দাদার কথা বিশ্বাস করো, তুমি কিন্তু পারবে। তার জন্য তোমাকে মেন্টালিটি রাখতে হবে উইনিং মেন্টালিটি। তুমি সবসময় নিজেকে স্ট্রং মনে করবে। হতে পারে যে তুমি লাস্ট ইয়ারও অ্যাপিয়ার করেছিলে এবং তোমার খুব ভালো মার্কস আসেনি, তুমি এইচএস পরীক্ষা দিয়েছো, এইচএস পরীক্ষা খুব ভালো যায়নি, বা অলরেডি তুমি অনেক দিন আগেই এইচএস দিয়েছো, তোমার এইচএসে মাধ্যমিকে খুব ভালো স্টুডেন্ট তুমি ছিলে না। তো সেইগুলো কথা তুমি যদি ভেবে তোমার প্রিপারেশন স্টার্ট করো, তাহলে আমি এটা বলবো যে এইভাবে প্রিপারেশন করে কিন্তু কোনো লাভ নেই। তোমাকে তোমার যে অতীতটা আছে সেটাকে পিছনে ছেড়ে সামনে তোমাকে এগিয়ে যেতে হবে। তোমাকে এটা বিশ্বাস করতে হবে, তোমার নিজের ওপর কনফিডেন্স দেখাতে হবে যে হ্যাঁ আমিও পারবো, আই ক্যান উইন। তাহলেই কিন্তু এই জার্নিটা তোমার জন্য সহজ হবে। তাছাড়া তুমি যদি এটা ভাবো যে না আমার হবে কি হবে না, পড়ে দেখি যদি হয়তো হলো, না হলো, তাহলে কিন্তু আলটিমেটলি হবেই না। যেটা আমরা হাজার হাজার স্টুডেন্টকে আমি গাইড করেছি এবং সেখান থেকে আমি জানি উইনিং মেন্টালিটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ক্র্যাকিং অ্যান এক্সাম, রাইট? তো ঠিক আছে, এবার দেখো, এই যে তোমাকে আমি বললাম আমরা দুজনের গল্প শুনেছিলাম, একজন রিনা এবং একজন টিনা। একজন কি করতো বলতো, একজন যে রিনা ছিল আমাদের খুব হার্ড ওয়ার্ক করতো, ঠিক আছে, এমন পড়াশোনা করতো, সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু টিনা করতো স্মার্ট ওয়ার্ক। তো তোমাকে যেহেতু আমরা দেখেছি যে টিনা স্মার্ট ওয়ার্ক করতো, সেক্ষেত্রে কিন্তু টিনা সিলেক্টেড হয়েছিল। তো অ্যাকচুয়ালি স্মার্ট স্টাডি কাকে বলে সেই জিনিসটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে তোমার স্টাডি আওয়ার। তোমরা অনেকেই প্রশ্ন করো যে দাদা কতক্ষণ পড়বো, কতক্ষণ পড়লে আমি সিলেক্টেড হতে পারবো। তো দেখো, এটার কোনো একটা ফিক্স উত্তর আমি বলে দিতে পারবো না যে তোমাকে 8 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে, কিন্তু তুমি যদি 8 ঘন্টা পড়ো, সেই পড়াটা যেন তোমার পড়ার মতো হয়। এরকম না হয় যে তুমি পড়তে পড়তে হঠাৎ করে তুমি দেখা গেলো মোবাইল স্ক্রল করতে লাগলে, ইনস্টাগ্রামে রিলস দেখছো, বন্ধুদের সঙ্গে চ্যাটিং করছো, গল্প করছো, পড়তে পড়তে কোনো কাজও করছো, ঠিক আছে, এরকম করলে কিন্তু খুব রিস্ক আছে। তাহলে কি করতে হবে, তুমি মনে করো তোমার কাছে তোমার অনেক কাজ আছে, তোমার অন্যান্য পড়াশোনা আছে, ঠিক আছে, সেগুলো তোমাকে করতে হবে মনে করো। কিন্তু তুমি যদি 6 ঘন্টা সময় দিতে চাও, মনে করো আমরা এএনএম জিএনএম এর জন্য আমি শুধুমাত্র 6 ঘন্টা সময় দেবো, তাহলে সেই 6 ঘন্টা যেন পিওর 6 ঘন্টা হয়। তার মানে এটা না যে আমি সকাল 8টায় পড়তে বসলাম এবং আমি দুপুর 2টোয় উঠলাম, আমার 6 ঘন্টা পূরণ হয়ে গেছে, না, এইভাবে না। কিন্তু 6 ঘন্টা তখন কিভাবে পূরণ হবে, হয়তো আমি পড়েছি, ঠিক আছে, তার মধ্যে আমি কোনো মোবাইল ইউজ করিনি, আমি কোনো এক্সট্রা আমার পড়াশোনা ছাড়া আমি অন্য কিছুতে আমি ব্যস্ত ছিলাম না, ঠিক আছে, তাহলে তোমার 6 ঘন্টা পূরণ হবে। তোমার শুধু ঘড়ির কাঁটা চলে গেলেই কিন্তু তোমার 6 ঘন্টা পূরণ হবে না। তোমাকে যেই 6 ঘন্টা তুমি পড়ছো, সেই 6 ঘন্টা তুমি অ্যাকচুয়ালি পড়ছো, তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে। তুমি যদি অ্যাকচুয়ালি পড়ো, তাহলেই আমরা যে স্টাডি আওয়ারের কনসেপ্টটা বলি যে 6 ঘন্টা পড়তে হবে, 8 ঘন্টা পড়তে হবে, 10 ঘন্টা পড়তে হবে, তাহলে সেটা কার্যকর। পড়াটা পড়ার মতো হতে হবে, ঠিক আছে। টাইম টেবিল, দেখো তোমার নিজস্ব একটা ফিক্সড টাইম টেবিল থাকা প্রয়োজন আছে। তুমি হতে পারে যে তুমি ফিক্সড টাইম টেবিলে তুমি স্টিক থাকতে পারো না, আমি নিজে পারি না, ঠিক আছে। আমি হয়তো ভাবলাম যে কালকে
9টায় উঠবো বা সকাল 8টায় উঠবো বা 7টায় উঠবো, কিন্তু দেখা গেল আমার উঠতে উঠতে 7টায় ভেবেছিলাম 8টা বেজে গেছে, হতে পারে। কিন্তু যখন তোমার একটা নিজস্ব টাইম টেবিল থাকবে না, তখন তোমার ওই রিয়েলাইজেশনটা হবে অ্যাকচুয়ালি আমার ভুল হয়েছে, ঠিক আছে, আমাকে অ্যাকচুয়ালি উঠতে হতো, আমি 1 ঘন্টা লেটে উঠেছি, রাইট। তো তোমার একটা ফিক্স একটা টাইম টেবিল থাকা দরকার, তুমি কখন ঘুম থেকে উঠবে, কখন খাবে, কখন তোমার বাকি কাজগুলো কখন করবে তুমি, ঠিক আছে, কতক্ষণ থেকে কতক্ষণ পড়বে, কোনটা সাবজেক্ট তুমি কতক্ষণ পড়বে, এই সমস্ত ছোট ছোট জিনিস হতে পারে যে এগুলো তো আমরা সবই জানি, এগুলো তুমি কি বলছো, তো না, এই জিনিসগুলোও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, তোমার ফিক্স একটা টাইম টেবিল থাকতে হবে। এবং এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথম হচ্ছে যে তুমি যেদিন রাতে ঘুমাতে যাবে, মনে করো রাত 10টায় তুমি ঘুমাতে গেলে, রাত 10টায় ঘুমাতে যাওয়ার আগে 15 মিনিট আগে তুমি টেবিল চেয়ারে বসবে, তুমি যেখানে পড়াশোনা করো, এবং একটা পেন অ্যান্ড পেপার নেবে, বাট তোমার একটা ডায়েরি মেনটেন করতে পারো, সেখানে তুমি নেক্সট ডে টার্গেট, তুমি নেক্সট ডে কী করতে চাইছো সেই নেক্সট ডে টার্গেট তুমি লিখে নেবে, ঠিক আছে। এবং তুমি আগের দিন যে টার্গেটটা সেট করেছিলে সেই টার্গেটটা তুমি কতটা ক্লিয়ার করতে পেরেছো, কতটা তুমি সেটা মেনে চলতে পেরেছো, সেটা তুমি ওখানে অ্যানালাইসিস করবে এই 15 মিনিট। তাহলে কি হবে, তোমার অ্যাকচুয়ালি তোমার ইফেক্টিভনেস কতটা হচ্ছে, তোমাকে আরো ইমপ্রুভমেন্টের দরকার আছে কিনা, তুমি কতটা সঠিক পথে আছো সেটা তুমি নিজে অ্যাসেস করতে পারবে। আর একটা জিনিস মনে রাখবে, তোমাকে আমি অ্যাসেস করতে পারবো না, তোমাকে যদি সবচেয়ে বেশি অ্যাসেস করতে পারে তাহলে তুমি সেটা হচ্ছে তুমিই পারবে, ঠিক আছে। তো নিজস্ব ফিক্স একটা টাইম টেবিল বানাতে হবে, সেটা চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম ফলো করবো। এবং যেই দুটো জিনিস বললাম, যে একটা নেক্সট ডে আমি কি করব, আমি সারাদিন কি করলাম, এই জিনিসটা আমি লাস্টে কিন্তু একটা নোট ডাউন কিন্তু করে রাখবো। তোমাদের সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি বানাতে হবে। কেন আমি এটা কথা বলছি, সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি বলার কারণ হচ্ছে, তোমরা এখানে জানো তোমাদের 6টা সাবজেক্ট আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে ম্যাথ, ইংলিশ, জিকে আর রিজনিং, রাইট। তো এই যে 6টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্টের ওই সাবজেক্টগুলোর মধ্যে আবার মনে করো লাইফ সায়েন্সে মনে করো 12টা চ্যাপ্টার আছে। এই 12টা চ্যাপ্টার তোমাকে জানতে হবে যে ওই প্রত্যেকটা 12টা চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট না, তার মধ্যে হয়তো হতে পারে যে 3 থেকে 4টা চ্যাপ্টার খুবই বেশি ইম্পর্টেন্ট, আবার ওই 3 থেকে 4টা চ্যাপ্টারের মধ্যে পুরো চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট না, ওখানে একটা নির্দিষ্ট কিছু পোর্শন আছে, নির্দিষ্ট কিছু টপিক আছে। তোমরা যদি চাও তাহলে আমাদের কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের সাবজেক্ট এক্সপার্ট দ্বারা প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস আমি তোমাদের দেখিয়ে দেবো। বা তোমরা যদি চাও তাহলে এই জিনিসটা আমরা করতে পারি। আমরা আরেকটা জিনিস তোমাদের রেডি করছি, আমি ক্লাসের লাস্টে বলছি সেটা। তো তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটাকে, যে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজিটা বানাতে হবে, তুমি কোন জায়গাটা তুমি পড়বে, কোন জায়গাটা ছাড়বে, বা কোন জায়গাগুলো বেশি মানে পড়তে তো পুরো সিলেবাসটাই হবে, কিন্তু কোন জায়গায় বেশি তুমি এমফাসাইজ করবে, এই জিনিসগুলো কিন্তু তোমার জানা দরকার আছে, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা যেটা করি, সারাদিন আমি মনে করো তুমি অনেক সময় কি হয়, আমরা ইউটিউব থেকে পড়ছি বা অফলাইনে পড়তে যাচ্ছি, সারাদিন তুমি পড়ে যাচ্ছ, কিন্তু তোমার সেলফ স্টাডি কিন্তু টোটালি করছো না। এটা করলে কিন্তু সিলেকশন হবে না। তুমি দেখো, ক্লাস বা বই পড়ি আমরা বা নোটস পড়ি কেন, সেই জিনিসটাকে বোঝার জন্য। সেই জিনিসগুলোকে ক্লাসে আমরা টিচাররা কি করি, আমরা সমস্ত জিনিসকে আমরা একটা নির্দিষ্ট তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো, কিন্তু মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে, বুঝতে হবে তোমাকে নিজেকে। তো ক্লাস করার পরে বা তুমি যেই বইগুলো ফলো করছো সেই বইগুলো পড়ার পরে, মানে সেই নোটসগুলো তুমি এক্সট্রাক্ট করার পরে, সেখানে তোমাকে নিজেকে সেলফ স্টাডি করতে হবে, আদারওয়াইজ কিন্তু সিলেকশন হবে না। তাহলে কি করতে হবে, একটা টাইম আমি ফিক্স করব, ঠিক আছে, আমাকে ক্লাস দেখতে হবে, ঠিক আছে, আমি সে দেখবো, আমাকে বিভিন্ন বই থেকে নোটগুলো বানাতে হবে, সেগুলো আমি বানাবো, কিন্তু তারপরেও আমি একটা আমাকে নিজে পড়ার জন্য আমি একটা টাইম অ্যালট করব, যেখানে আমি জিনিসগুলোকে বেশি বেশি বারবার করে পড়ার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। বোঝা গেছে? এবার দেখো পড়বো কিভাবে, ঠিক আছে। এতক্ষণ ধরে আমরা বলছি যে পড়তে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি পড়বো কিভাবে? দেখো, পড়ার জন্য প্রথম কথা হচ্ছে সিলেবাস, ঠিক আছে। সিলেবাসটা আমি তোমাদের বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। সিলেবাসটা তোমাকে খুব ভালো করে অ্যানালাইসিস করে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো প্রথমে আইডেন্টিফাই করতে হবে, সম্পূর্ণ সিলেবাসটা পড়তে হবে। এবং সম্পূর্ণ সিলেবাসটা দেখতে একটা অনেক বড়, তোমাকে যদি আমি এখানে সিলেবাসটা দিই হয়তো এতটুকু উঁচু হয়ে যাবে, কিন্তু অতটুকু উঁচু, মনে করো তোমাকে বললাম যে তোমাকে একসঙ্গে 50 তলা একটা বিল্ডিংয়ে উঠতে হবে। তো তুমি দেখি প্রথমে ভাববে, 50 তলা বিল্ডিং, আমার তো পসিবল হবে না, একবারে উঠতে পারবো না। হ্যাঁ, একবারে পারবে না। তো কি করবে, তুমি প্রত্যেক দিন হয়তো 2 তলা 3 তলা 2 তলা 3 তলা করে উঠবে, ঠিক আছে। তো ধীরে ধীরে করে হয়তো তুমি 7 দিনে 8 দিনে 9 দিনে যার যেরকম ক্যাপাবিলিটি আছে সেই ওইরকম ভাবে পৌঁছাবে, ঠিক আছে। আমরা হয়তো উঠে যাবো পুরোটা, হয়তো যার একটু ক্যাপাবিলিটি কম আছে সে একটু পরে উঠবে, সেটা আলাদা বিষয়। কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা তোমাকে ছোট ছোট পার্টে ভাগ করে নিতে হবে, এবং তোমাকে একটা টার্গেট সেট করতে হবে যে আমি এই নেক্সট 10 দিনের মধ্যে এই বায়োলজির এই চ্যাপ্টারটা আছে না, সেই চ্যাপ্টারটা আমি শেষ করব। এই যে ফিজিক্যাল সায়েন্সের এই
মনে করো বল ও গতি চ্যাপ্টারটা আছে, এটা আমি নেক্সট 4 দিনে শেষ করব, ঠিক আছে। তো এইভাবে তোমাকে সিলেবাসটা ছোট ছোট পার্টে ভাগ করতে হবে এবং নিজের টার্গেটগুলোকে নিজেকে পূরণ করতে হবে, রাইট। এবার পড়বে কিভাবে সেটা তুমি বিভিন্ন ক্লাস থেকে পড়তে পারো, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, সেগুলো থেকে পড়তে পারো। কেউ যদি মনে করো আমি অফলাইন কোচিংয়ে যাব, সেখানে যেয়ে পড়তে পারো। কেউ যদি মনে করো না আমি অনলাইন কোনো কোর্স নেব, সেখান থেকে পড়তে পারো। কিন্তু সেখানে কী হবে, তুমি পড়বে, সেটা বইতে হোক বা ক্লাস হোক, ঠিক আছে। তারপরে তোমাকে কী করতে হবে, যে জিনিসটা তুমি পড়লে গাদা গাদা পড়ে যাচ্ছি এই করে কিন্তু সিলেকশন হয় না। কিভাবে সিলেকশন হয়, তার সাথে সাথে নিজেকে নোট বানাতে হবে। স্যার ক্লাস নিচ্ছে, আমি খাতা কলম নেব এবং খাতা কলম নিয়ে আমি নোট বানাবো যে আজকে যে স্যার পড়ালো এটা 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 আমাকে প্রত্যেক দিনের নোট যেটা পড়ছি সেটা। এবার দেখো নোট স্যার হয়তো পিপিটিতে বা নোটে অনেক কিছু লিখে রেখেছে, তোমাকে সব কিছু লিখতে হবে এরকম কিছু না। তোমার বোঝার জন্য যতটুকু লেখা প্রয়োজন, ঠিক আছে। মনে করো মাইটোকন্ড্রিয়া আছে, তো মাইটোকন্ড্রিয়াকে তোমাকে পুরো মাইটোকন্ড্রিয়া লেখার দরকার নেই, এমআই দিয়ে লিখে দিলে। রিয়াকশন, ঠিক আছে, রিয়াকশনকে আরসিএন দিয়ে লিখে দিলাম। এটা আমার নিজস্ব জিনিস, আমি কিভাবে আমার নোটগুলোকে শর্ট ফর্মে বানাবো, কিন্তু নোটগুলো আমাকে বানাতে হবে। এবং লাস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস, সেটা স্টুডেন্টরা করে না, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, বেশি প্র্যাকটিস সেট কিন্তু করতে হবে। পড়ার পর তোমাকে ওই জিনিসটা তুমি কতটা বুঝতে পেরেছো, ঠিক আছে, সেই জিনিসটা কতটা বুঝতে পারলে সেটা নিজেকে পর্যবেক্ষণ করার জন্য তোমাকে কি করতে হবে, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আলটিমেটলি পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে, সেই প্রশ্নগুলোকে ধরে ধরে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের অনেকগুলো প্র্যাকটিস সেট দেবো, তোমরা এই চ্যানেলটা অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে রাখিও, ঠিক আছে। এবং যেটা লাস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মক টেস্ট। রেগুলার মক টেস্ট কিন্তু দিতে হবে প্রত্যেকটা। যখন তোমাকে সেই প্রথমের দিকে ফ্রিকোয়েন্সিটা কম থাকলেও হবে, কিন্তু যখন পরে লাস্টের দিকে আমরা যাবো ফ্রিকোয়েন্সিটা অনেকটা বেশি হতে হবে, বেশি মক টেস্ট দিতে হবে। এক্সাম প্রেসার, দেখা গেল তুমি জানো অনেক কিছু কিন্তু তুমি পরীক্ষায় যে লিখে আসতে পারো না। কেন এরকম হয়, কারণটা হচ্ছে যে তুমি এক্সাম প্রেসার হ্যান্ডেল করতে পারো না। তো এটার জন্য কি হতে হবে, দেখা গেল তোমাকে যদি আমি 10টা প্রশ্ন করতে দিই, তাহলে তুমি 10টা প্রশ্ন হয়তো করে নিতে পারো, কিন্তু আমি যেমন 10টা প্রশ্ন 5 মিনিটের মধ্যে করতে হবে, দেখা গেলো তুমি 4টা বা 5টা 6টা করলে বাকি 4টা ভুল করে দিয়েছো। কেন, সময় পেলাম না। কেন স্যার, এত বেশি প্রেসার ছিল, কি করবো কোনটা, কনফিউজ হয়ে গেছি। তো ওই কনফিউশনটা ডাইরেক্ট এক্সাম হলে না হওয়ার আগে সেই কনফিউশনটা যেন তুমি যখন প্র্যাকটিস করবে তখনই যেন হয়ে যায়। তাই ওই জন্য কি করতে হবে, মক টেস্ট বেশি দিতে হবে। ওকে, ঠিক আছে। এবার দেখো এই জিনিসগুলো আমি তোমাদের বললাম যে এখানে অনেক বড় একটা বইয়ের বান্ডিল দেখা আছে, দেখো এখানে ছোট টার্গেট করে জিনিসগুলো অনেকটা ছোট মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, মক টেস্টের কথা আমরা বলে দিয়েছি। তারপর হচ্ছে কনসিস্টেন্সি, তোমাকে কনসিস্টেন্ট থাকতেই হবে। মনে করো তুমি একদিন পড়লে বাকি 10 দিন তুমি পড়ছো না, ঠিক আছে, তাহলে কিন্তু সিলেকশন হবে না। তাহলে তোমাকে কনসিস্টেন্টলি, আমি প্রথম দিন 6 ঘন্টা পড়লাম, তারপরের দিন 6 ঘন্টা পড়লাম, তারপরের দিন 6 ঘন্টা পড়লাম। অ্যাকচুয়ালি কি হয়, অনেক সময় আমাদের কোনো ফাংশন চলে আসে, তো কোনো কারণে হয়তো কোনো দিন 4 ঘন্টা পড়লে, তো পরের দিন সেটাকে মেকআপ করে 8 ঘন্টা পড়ে নেবো, ঠিক আছে। কিন্তু কনসিস্টেন্সি যেন থাকে, ঠিক আছে। আর এরকম না হয় যে একদিন 10 ঘন্টা পড়ে নিলাম, বাকি পরের দিন হয়তো 3 দিন 4 দিন পড়ছি না, এটা করলেও কিন্তু হবে না। কনসিস্টেন্সলি পড়ে যেতে হবে কিন্তু, ঠিক আছে। তো কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে, তাহলে কিন্তু সিলেকশন হবে, ঠিক আছে। আরেকটা জিনিস, এখন তো ডিজিটাল মিডিয়ার যুগ, তো তোমরা অনেক ইউটিউব চ্যানেল আছে, আমরা যেরকম ছোট্ট একটা চ্যানেল, এরকম অনেক চ্যানেল আছে, অনেক বড় চ্যানেল আছে। তো কী হয়, সবাই পড়াচ্ছে, মনে করো, ঠিক আছে, সবাই পড়াচ্ছে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কন্টেন্ট তোমাদের সামনে, কিন্তু তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একজন বা ম্যাক্সিমাম 2জন টিচারকে তোমরা ফলো করবে, ঠিক আছে। এর থেকে বেশি বই হোক কিংবা বেশি সেটা হতে পারে যে টিচার হোক, এরকম কিন্তু তোমরা করবে না। প্রত্যেকটা জিনিসের জন্য, হয়তো ফিজিক্যাল সায়েন্সের জন্য একজনকে ফলো করো। আমার কাছে ফিজিক্যাল সায়েন্স পড়বে, ইটস ওকে, আমার কাছে পড়তে ভালো লাগে না, আমি বোঝাতে পারছি না, তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, অন্যজনের কাছে পড়ো, ইটস ওকে, বাট একজনের কাছেই পড়ো, ঠিক আছে। যার কাছে পড়বে শুরু থেকে শেষ পর্যন্ত ওর কাছেই পড়ো, তাহলে তোমার সিলেবাসটা খুব তাড়াতাড়ি শেষ হবে এবং তোমার যে সময়টা আছে সেটাও কিন্তু হবে। বারবার টিচার চেঞ্জ করছো, তাহলে এই করে কিন্তু তুমি নিজে কনফিউজড হবে। আলটিমেটলি ডে এন্ডে যে যখন তুমি লাস্টের তোমার প্রিপারেশন লাস্টে যাবে, দেখবে তোমার অনেক কিছু বাকি থেকে গেছে, অনেক কিছু তুমি বুঝতে পারছো না, এরকম প্রবলেম হবে। কিন্তু তোমাকে তাহলে কি করতে হবে, তোমার যে কন্টেন্টটা আছে সেটা মিনিমাইজ করতে হবে এবং যেটা তুমি ধরে নিলে, ঠিক আছে, আমার ফিজিক্যাল সায়েন্স ক্লাস করতে লাগলে, ঠিক আছে, তাহলে কি হবে, আমার ফিজিক্যাল সায়েন্স তুমি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো করবে, ঠিক আছে। তো কন্টেন্ট মিনিমাম আর ফোকাস ম্যাক্সিমাম হওয়া দরকার, ঠিক আছে। কন্টেন্ট মিনিমাম বলতে এরকম না যে যেই স্যার একটু কম পড়াচ্ছে ওটা বেশি করে পড়ি, ঠিক আছে। এমন স্যারের কাছে চুজ করবে যে খুব ভালো করে পড়াচ্ছে এবং একজনকেই ফলো করবে, এটা জিনিস আমি বলতে চাইলাম। একটা জিনিস পুরো থ্রু আউট দ্য, এটা একটা অনেক বড় একটা সময়, দেখা গেল তোমাদের 4 মাস 5 মাস পরে হয়তো পরীক্ষা নিতে হবে। পুরো থ্রু আউট দ্য জার্নি তোমাকে ফোকাস থাকতে হবে। এরকম করলে চলবে না যে পড়ছো আবার পড়ছো না, পড়তে মিডিলে কোথাও চলে গেলে, এইভাবে করলে কিন্তু হবে না। আর আরেকটা যেটা জিনিস হচ্ছে সানডে রিভিশন রুল তোমরা বানাবে।
পুরো সপ্তাহে যে জিনিসটা পড়লে সানডে ওই জিনিসটা আবার পড়ে রিভাইজ করতে হবে, না হলে কিন্তু খুব প্রবলেম হবে, আগের জিনিসগুলো ভুলে যেতে পারো। তো এইভাবে করলে চলবে না, তোমাকে সানডে রিভিশন রুল বানাতে হবে, সেটা সানডেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সপ্তাহে যে কোনো একটা দিন তোমরা পুরো সপ্তাহে যে জিনিসগুলো পড়লে একবার কুইক রিভিশন করবে, আর সেটা যদি তোমার নোট বানানো থাকে তাহলে সেটা কিন্তু অনেকটা ইজি হবে, ঠিক আছে। আর একটা জিনিস বলছি, আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু ফাইনাল টিপস আমি তোমাদের দিতে চাইবো, যেটা হচ্ছে যে কোনোভাবে নিজেকে অপরের সাথে কম্পেয়ার করবে না, ঠিক আছে। আমি তো অনেকটা পিছিয়ে আছি, ওরা তো অনেকটা আগে চলে গেছে। আচ্ছা, আগের বছরগুলো তো অনেক স্টুডেন্ট প্রিপারেশন নিয়েছিল, তাহলে আমার কি হবে? আমি হয়তো অনেক পিছিয়ে, আমি রানে হয়তো অনেক লেসে আছি, আমি অনেক পেছনে আছি, ঠিক আছে। তো নিজেকে নিজের সাথে কম্পেয়ার করবে, অন্যর সাথে কোনো কম্পেয়ার করা যাবে না, ঠিক আছে। যে কোনোভাবে এটা কিন্তু খুব ডিমোটিভেশনের একটা কারণ হয়, পড়তে পড়তে আমরা পড়া ছেড়ে দিই কেন, এটাই ভাবি যে আমার লোকেরা আমার থেকে এগিয়ে আছে, ঠিক আছে। তো ওটা না ভেবে নিজের যে প্রিপারেশনটা আছে সেটা চালিয়ে যাবো, অন্যজনের সঙ্গে কারোর সঙ্গে কিন্তু কোনো কম্প্যারিজন চলবে না, ওকে। আর আরেকটা জিনিস বলবো, ইউটিউবটা মানে অ্যাকচুয়ালি এই যে এক্সাম প্রিপারেশন আছে না বা আমাদের লাইফটা আছে না, এটা একটা ইউটিউব প্ল্যাটফর্মের মতো। কীরকম ইউটিউব প্ল্যাটফর্মের মতো? ধরো না, ইউটিউবে যদি তুমি ধরো নাও কোনো একটা ফানি ভিডিও দেখো, তাহলে তুমি দেখবে পরপর তোমার যে তারপরে হয়তো যখন ফিডে তোমার দেখবে প্রত্যেকটা ফানি ভিডিও আসছে। ইনস্টাগ্রাম চালাও মনে করো, ইনস্টাগ্রামে দেখবে যে যখন একটা কিছু কোনো একটা ট্রেন্ড যখন চলে, যখন দেখবে কোনো একটা ট্রেন্ড তুমি বারবার 3বার 4বার করে দেখলে, তো তারপরে দেখবে সেম ট্রেন্ডের ভিডিও তোমার কাছে বারবার করে আসবে। তো তোমাকে কি করতে হবে, যে তুমি যেই সমস্ত জিনিস কনজিউম করবে, ঠিক আছে, সেই সমস্ত জিনিসই কিন্তু তোমার ফিডে আসে লাইফে সেম। তুমি যেইভাবে মানুষের সাথে থাকবে, ঠিক আছে, যেরকম তুমি হয়তো পড়াশোনা করবে, ঠিক আছে, বা যেই রকম কন্টেন্ট তুমি দেখবে সেই রকম জিনিসটাই কিন্তু তোমার সঙ্গে ভবিষ্যতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে অলওয়েজ ভালো জিনিসের সঙ্গে থাকতে হবে, ঠিক আছে, তোমাকে সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হবে। তাহলে তোমাকে লাইফেও তুমি দেখবে তুমি সবসময় পড়াশোনার মধ্যে আছো, অনেকটা এগিয়ে গেছো। নাহলে কি হবে, যে তুমি যদি তোমার বন্ধু বান্ধব যদি খুব খারাপ হয়, সেরকম হয়, তাহলে দেখবে যে তোমার লাইফটাও ওই রকম হয়ে থেকে গেছে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, তোমাকে ভালো বন্ধু চুজ করতে হবে, পাশাপাশি তোমাকে ভালো কন্টেন্ট কনজিউম করতে হবে। এই কয়েকটা দিন ইউটিউবে আজে বাজে কোনো জিনিস দেখবো না, ইনস্টাগ্রামে বেশি সময় দেবো না, এটা কিন্তু নিজেকে কমিটমেন্ট করতে হবে, ঠিক আছে। এবার এই সমস্ত আমি প্রথমেই বললাম, মেন্টালিটি স্ট্রং করতে হবে, ঠিক আছে, স্মার্ট স্টাডি করতে হবে, আর সিলেবাসটা ভালো করে দেখে সেটা ভালো করে পড়াশোনা করতে হবে, আর কনসিস্টেন্সি কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তো তোমাদের বলতে লাস্টে আমি এটাই বলতে চাইবো যে টিনার গল্প আমরা প্রথমে শুনেছিলাম, সেই টিনার মাইন্ডসেটটা কিন্তু আমাদের অ্যাডাপ্ট করতে হবে। আমরা যদি সেই রিনার মাইন্ডসেট অ্যাডপ্ট করি, আমরা ডিস্ট্রাক্টেড থাকি, আমাদের মাইন্ডসেট ঠিক না করি, তাহলে কিন্তু আমাদের সিলেকশনটা আলটিমেটলি হবে না। তাহলে আমাকে সেই টিনার মতো হতে হবে, যাতে আমি কি করি, আমার যে স্বপ্ন, আমার যে একটা নিজের পায়ে যে দাঁড়ানোর যেটা ইচ্ছা, সেটা যাতে আমরা পূরণ করতে পারি, ঠিক আছে। তো অনেক কথা আমি তোমাদের বললাম, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তোমরা এরপরে কি টপিকে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা কেমন লেগেছে, তোমরা এই ভিডিওটা দেখার পরে একটু নিজেকে মোটিভেটেড ফিল করছো কিনা সেটা জিনিস অবশ্যই জানাবে। এবং আরেকটা জিনিস, এই ভিডিওর কমেন্টে অবশ্যই একটা কমেন্ট ছেড়ে যাবে যে হ্যাঁ আমি পারবো, আমি করতে পারবো, এএনএম জিএনএম এর যে একটা সিট আছে না, একটা সিট আমার, এই কমেন্টটা কিন্তু তোমরা সবাই করে যাবে, ঠিক আছে। এবং এই কমেন্টে যখন রেজাল্টের দিন এসে আবার দেখবে এবং রিপ্লাই করবে যে হ্যাঁ স্যার, আমি বলেছিলাম প্রথম দিন যে হ্যাঁ আমি পারবো এবং আমি পেরেছি, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ঠিক আছে। সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।